আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা কথা বলবো হচ্ছে আলসার নিয়ে। আলসার এবং ওন্ড এর আগের ক্লাসগুলো আমি নিয়েছিলাম ওন্ডের উপর নিয়ে কথা বলেছিলাম। তো তখন যেটা হয়েছিল যে আমরা ওন্ডটা কি, কেন, কি কি কারণে, কোন ধরনের ওন্ড হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো কিন্তু তখন যেটা হয়েছে যে আলসারের সাথে একটা হয়েছিল। আলসারের সাথে আমাদের একটা থেকেই যায় যে আসলে এটা কি, আলসারটা কি আর ওনটা কি। দুটাই তো ব্রেক ইন দা কন্টিনিউটি অফ দা এপিথেলিয়াম, তাই না? আলসার ডেফিনেশনে, ওন্ডের ডেফিনেশনে আমরা যদি মনে করি তাহলে হচ্ছে ব্রেক ইন দা কন্টিনিউটি অফ দা কাভারিং এপিথেলিয়াম, তাই না? সেটা স্কিন হতে পারে, মিউকোজা হতে পারে, যে কোনো জায়গার কাভারিং এপিথেলিয়াম। তো আলসারেও কিন্তু আমরা ডেফিনেশনে যদি যাই ঠিক সেম জিনিস পাবো, যে ব্রেক ইন দা কন্টিনিউটি অফ দা এপিথেলিয়াম, স্কিন অর মিউকোসা। কিন্তু এখানে একটা শব্দ যতক্ষণ আপনি না প্রডিউস করবেন বা না বলবেন ততক্ষণ পর্যন্ত এটা ডেফিনেশনটা কমপ্লিট হবে না। সেই শব্দটা হচ্ছে স্লাফিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু। এখন এখানে এরপরে কথা চলে আসে যে আমি যে কোনো ওন্ডেও তো, যে কোনো মেশিনারি ইনজুরিতেও তো ওই হতে পারে, ইনফ্লামেশন হবেই। তো এটা এটা ওন্ড আর আলসারের মধ্যে তাহলে পার্থক্য কি? কিন্তু বুঝতে হবে যে ওন্ডের ক্ষেত্রে আপনার কজিং ফ্যাক্টর কিন্তু মেকানিক্যাল হতে পারে, ট্রমা হতে পারে, কেমিক্যাল হতে পারে, কিন্তু এইটা আলসার একেবারে সোললি স্লাফিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু, অর্থাৎ আপনার শরীরে বা যার শরীরে আলসারটা হয়েছে তার শরীরে নিজস্ব টিস্যুতেই প্রথম যে অকারেন্সটা বা প্রথম যে ঘটনাটা সেটা শুরু হবে, এবং সেখান থেকেই এই ইনফ্লামেশনটা হয়ে নেক্রোসিস হবে, এবং সেই নেক্রোসিস হয়ে টিস্যু যখন লস হবে তারপরেই সেখানে কিন্তু এই আলসার হবে। ঠিক আছে, এখন এই আলসার যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, আলসার একটা খুবই ভিরুলেন্ট, একটা ভদ্রলোকের মুখে রক্ত পড়ছে এরকম একটা আলসার, আরেকটা আলসার দেখতে ওরকম ভিরুলেন্ট না হলেও সে খুব একটা আরামদায়ক না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে আমরা বাই ডেফিনেশনে যে আলসারটা, সেই আলসারটা নিয়ে একটু আগে যেটা বললাম যে বাই ডেফিনেশন ওন্ডে আমরা দেখেছি যে ব্রিচ ইন দ্য কন্টিনিউটি অফ দ্য টিস্যু ফলোইং ফিজিক্যাল, কেমিক্যাল অর বায়োলজিক্যাল ট্রমা অর ইনসাল্ট। আর যদি এখন আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে দেখেন যে একই মানুষের দুটো ছবি আমি দিয়েছি। প্রথমে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে তার ফেসে একটা আলসার দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালারের যে আলসার, সেটা একেবারে ব্রিচ ইন দ্য কন্টিনিউটি ডেফিনেটলি, বিকজ there is no চেঞ্জ ইন কালার, কন্টিনিউটি নেই, বোঝাই যাচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো একটু মানে আলসার ব্রেকডাউন আছে। তো অন্য জায়গায় এই জিনিসটাকে যখন আমরা কেটে ফেললাম তখন দেখা যাচ্ছে যে এখানে একটা সফট টিস্যু ডিফেক্ট দেখা যাচ্ছে, তাই না? এখন আপনি এই প্রথম যে অবস্থাটা রোগীর, সেই অবস্থাটাকে আপনি কিন্তু আলসার বলবেন, আর পরবর্তী যে অবস্থা সেটা হচ্ছে ওন্ড, তাই না? এখন আমরা খুব ভালো করে বুঝে ফেললাম আলসার কি আর ওন্ড কি। এখন এর পরে যেটা বুঝতে চাই আমরা বা জানতে চাই সেটা হচ্ছে যে টাইপস অফ আলসার। ওন্ডের যেরকম অনেক অনেক ক্লাসিফিকেশন ছিল, 7টা-8টা ক্লাসিফিকেশন, আলসারের ক্ষেত্রেও ক্লাসিফিকেশনের অভাব হবে না, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে কয়েকটা, বা যে কোনো সময় ওয়ার্ডে হোক রিটেনে হোক আপনাকে আলসারের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করলে অ্যাটলিস্ট 2টা ক্লাসিফিকেশন আপনাকে মাথায় রাখতে হবে। তার মধ্যে ক্লিনিক্যালি যেটা আপনার, হ্যাঁ, ক্লিনিক্যালি আলসারের মধ্যে প্রথমত যেটি আছে, খুব কমনলি আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্প্রেডিং আলসার, মানে যেই আলসারটা স্প্রেড করছে, বড় হচ্ছে, মানে এখনো তার ইনফ্ল্যামেটরি স্টেজ, ইনফেক্টিভ স্টেজ পারসিস্টিং। আমরা এরপরে যে আলসারটা দেখি হিলিং আলসার। হিলিং আলসার শুনলেই আপনাকে একটা প্রশান্তির আমেজ দেবে, কারণ হচ্ছে হিলিং আলসার মানেই হচ্ছে যেটা শুকিয়ে আসছে, এ ধরনের আলসার। নেক্সট যে আলসার সেটা হচ্ছে ক্যালাস বা ক্রনিক আলসার।
এখন আমরা যদি একটু ছবিতে যাই স্প্রেডিং আলসারে, সেখানে দেখা যাবে এই স্প্রেডিং আলসারটা হচ্ছে সারাউন্ডেড বাই ইনফ্লামেটরি স্কিন। আমরা যে আলসারটা দেখছি, আলসারের চারপাশে দেখেন দেখা যাচ্ছে কিন্তু বেশ রেড এরিয়া, ফ্লোরের মধ্যে নেক্রোটিক টিস্যু, সাদা সাদা স্লাফ পাস, হ্যাঁ, আর ইনফ্লামড এজ। ঠিক আছে, এই সব কিছুই নির্ধারণ করে যে এই আলসারটা একটা স্টেবল কন্ডিশনে আসেনি, অর্থাৎ এটা একটা স্প্রেডিং আলসার। তাহলে এখন আমরা যদি বুঝি হিলিং আলসার কি। হিলিং আলসার হচ্ছে, আপনি দেখেন একটা আলসার যেটা দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে নিরীহ, মনে হচ্ছে এই বুঝি শুকিয়ে যাচ্ছে। কি দেখে আপনার মনে হতে পারে এই বুঝি শুকিয়ে যাচ্ছে? দেখুন, আলসারটা একদমই গর্ত নেই, তাই না? আলসারটা একদম মোটামুটি লেভেলে চলে এসেছে, এবং তার চারপাশে যে মার্জিনে একেবারে সাদা সাদা ব্লুইশ, হালকা ব্লুইশ এক ধরনের টিস্যু দেখা যাচ্ছে। এই টিস্যুগুলো ইপিথেলাইজেশন করে একে এক সময় হিলড আলসারে পরিণত করে ফেলবে, হিলিং করে ফেলবে। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে ফ্লোরটা দেখতে পাচ্ছেন আপনারা, পিঙ্কিশ ব্লুইশ মার্জিন, এটার ডিসচার্জ থাকে না, থাকলেও সেরাস মানে হচ্ছে একেবারে ওয়াটারি টাইপের, একটু হালকা ওয়াটারি টাইপের ডিসচার্জ যেগুলো, আর হচ্ছে যে মার্জিনটা খুব রেগুলার। ওভারঅল এই হিলিং আলসারটা দেখেই মনে হবে এই বুঝি শুকিয়ে যাচ্ছে বা এই বুঝি শুকিয়ে গেল। এখন যে আলসারটা দেখাচ্ছি, এই আলসারটার নাম হচ্ছে ক্রনিক আলসার। কোন একটা মানুষ যখন দিনের পর দিন একই রকম থাকে, কোনো চেঞ্জ নেই, সে কিছু করে না বা করতে গেলেও কোনো কিছুতে খুব একটা কাজ করতে পারে না, তখন তাকে আমরা রাগ করে বলি না, ক্যালাস, ক্যালাস একটা, সে একটা ক্যালাস। এই ক্রনিক আলসারটাও একটা ক্যালাস। ক্যালাস কেন? কারণ হচ্ছে এই আলসারটা দিনের পর দিন, আমি যেই ছবিটা দেখিয়েছি, মনে করেন এই ধরনের একটা অবস্থা নিয়ে সে দিনের পর দিন মোটামুটি প্রায় ইভেন আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্সে, রোগী বলে 1 বছর ধরে এরকম আছে। এরকম আলসারও হতে পারে। তো এই আলসারটা খুব বেশি ভিরুলেন্ট হবে না, আপনি ফ্লোরে দেখতে পাবেন যে সেটা হচ্ছে একদম পেল এক ধরনের গ্র্যানুলেশন টিস্যু, অর্থাৎ গ্র্যানুলেশন টিস্যু, কিছু গ্র্যানুলেশন টিস্যু দেখলেই মনে হয় রেডি ভালভেটি, মানে একটু উঁচু উঁচু হয়ে আছে, ওরকম না, একদম পেল, মাঝে একটু সাদা সাদা আছে। আর সারাউন্ডেড টিস্যুতে অনেক কালো, হয়তো এই পেশেন্টের যে পা, নর্মাল পা, তার থেকে সারাউন্ডিং টিস্যুগুলো অনেক বেশি কালো। আর কিছু ডিসচার্জ থাকতে পারে, সেটা এমনও হতে পারে যে ডিসচার্জ থাকতেও পারে, না থাকতে পারে। দেখা যায় দিনের পর দিন রোগী এই ধরনের আলসারের গায়ে টিস্যু পেপার অথবা একটা গজ দিয়ে সে দিব্যি হাঁটাচলা করে বেড়াচ্ছে, কারণ তাকে কোনো পেইন দেয় না, তাকে কোনো ধরনের কোনো সমস্যা করে না, সো সে ক্রনিক আলসারটাকে একেবারে পুষে রেখে চলাফেরা করছে, যেটার ভবিষ্যৎ হয়তো ভালো হয় না। তো এটা যদি আমরা ক্লিনিক্যালি দেখি, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে চাই যে একটা আলসার বুঝতে গেলে আমাদের কতগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা যে আমি বললাম কিছু আলসার, এটাই এই ধরনের আলসার, এটা ওই ধরনের আলসার, কেন বলছি, কিসের ভিত্তিতে বলছি, আমি কিছু পয়েন্ট এখানে মেনশন করে বলেছি, কিন্তু তাই বলে আপনি হুট করে সেই পয়েন্ট দেখে যে মনে করতে পারবেন যে এইটা এরকম, এই জন্য এটা এই আলসার, তা কিন্তু না, তাই না? তাহলে আপনাকে যদি সিকোয়েন্সিয়ালি মনে করতে হয় যে এটা কি ধরনের আলসার, আপনাকে যদি কোনো ধরনের আলসার দেখিয়ে আপনার টিচার অথবা আপনার পেশেন্ট যদি আপনার সামনে আসে, তখন ওটা দেখে আপনার যদি মনে করতে হয় যে এটা কি ধরনের আলসার, কি কারণে এই আলসার হলো, এরকম একটা কিছু, তখন আপনাকে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমার স্ক্রিনের লেফট সাইডে যেগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ আলসারটার সাইডটা কোথায়, আলসারটার সাইজটা কেমন, শেপ কেমন, এইজ কেমন, ফ্লোর কেমন, বেস কেমন, ডিসচার্জ অ্যান্ড কন্ডিশন অফ দ্য লিম্ফ নোড। ঠিক আছে, এই কয়েকটা জিনিস এইরকম যে আপনি কোনো একটা আলসারকে বিভিন্ন সময়, পোস্ট গ্রাজুয়েশনে তো অবশ্যই, মানে একেবারে যারা ফাইনাল প্রফ পরীক্ষা দিবে, তখনও কিন্তু তাদেরকে একটা আলসার দেখলেই তাকে কিন্তু একটু বিশ্লেষণ করে বলতে হয়, যেমন দেয়ার ইজ অ্যান আলসার ওভার দ্য লেফট ফুট, অথবা ওভার দ্য লেফট লেগ, about 2 into 3 centimeter in size, and shape is regular, age is shape is oval, age is everted,
floor is covered with necrotic tissue, base is indurated, discharge present, lymph node, lymphadenopathy absent। এইরকম ভাবে আপনাকে, অর্থাৎ এই কয়েকটা পয়েন্ট এরকম যে আপনাকে যে কোনো আলসার দেখলে সেই আলসারটা কি ধরনের আলসার সেটা বোঝার জন্য আপনি এই ব্যাপারগুলো একেবারে মাথায় নিলে এই পয়েন্টগুলো আপনাকে চিন্তা করতে সাহায্য করবে যে সেই আলসারটা কি ধরনের আলসার। তাহলে আমরা দেখছি কি কি: সাইট, সাইজ, শেপ, এইজ, ফ্লোর, বেস, ডিসচার্জ, লিম্ফ নোড। তার মধ্যে সাইট, সাইজ, শেপ, এই তিনটে আপনার, তিনটে এস আপনার প্রথমেই মনে হবে, কারণ আলসারটা কোন লোকেশনে আছে এটা তো আপনি প্রথমেই দেখবেন। এই আলসারটা কতটুক সাইজ সেটাও আপনি প্রথমে দেখবেন। আর সেটা শেপ, এটা কি গোল, চার কোণা, তিন কোণা, না কিরকম, এটাও আপনি প্রথমেই দেখবেন। তাহলে সমস্যাটা আপনার কোন জায়গায় যে হবে, সমস্যাটা যেই জায়গায় হবে সেটা হচ্ছে আমি সেই স্লাইডটা বোধহয় মিস করে ফেলেছি। সমস্যাটা যে হবে, হ্যাঁ ইয়েস সরি, আমি স্লাইডটা মিস করে ফেলেছি। সমস্যা হবে আপনার এই যে এইজ যে শব্দটা, আর ফ্লোর যে শব্দটা, বেস যে শব্দ, আরেকটা শব্দ সেটা হচ্ছে মার্জিন। এই কয়েকটা জায়গায় যে আপনার সমস্যা হবে। সমস্যা হলো যে মনে হবে এইজ কি জিনিস, মনে হবে মার্জিন কি জিনিস, দুইটা তো একই। মনে হবে ফ্লোর কি জিনিস, বেস কি জিনিস, দুইটা একই। এখন আমি যদি আপনাকে একটু বুঝাই, সেটা হচ্ছে যে এইজ কোনটা আর মার্জিন কোনটা, ঠিক আছে? এখন আপনি দেখেন এই যে রাউন্ডেড একটা আলসার, এই আলসারের যে এই স্কিন বরাবর যে টিস্যুটা, হ্যাঁ, এই আর যে মার্জিন, এই জিনিসটাই হচ্ছে মার্জিন। কিন্তু এই যে ফ্লোর, অর্থাৎ আলসারের যে যে জায়গাটা থেকে আলসার শুরু হয়েছে সেইটা থেকে এই যে স্কিন পর্যন্ত একটা হাইট আছে না, সেই হাইটটা হচ্ছে এইজ। আবার আমি যদি আরেকটু ক্লিয়ার করি, তাহলে আমি যদি আগের স্লাইডে যাই, তাহলে আপনি দেখুন এই যে আলসারের এই ব্ল্যাক যে মার্জিন, ব্ল্যাক যে জায়গাটা হয়ে আছে নর্মাল স্কিন এবং আলসারের স্কিনের মধ্যবর্তী যে জায়গাটা সেটা হচ্ছে মার্জিন। আর এইজ কি, এই যে নর্মাল স্কিন এটার বেস থেকে যতখানি উঁচু হয়ে আছে এই জায়গাটা হচ্ছে এইজ। আশা করি এইজ এন্ড মার্জিন এই দুটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আপনার যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্লোর, হোয়াট ইজ বেস, ঠিক আছে? এখন ফ্লোর কি বেস কি এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি যেটা চোখে দেখতে পাচ্ছেন, এইখানে যে একটা আলসার দেখতে পাচ্ছেন এটা আপনি চোখেই দেখতে পাচ্ছেন যে এইটার এখানে আলসারটা দেখা যাচ্ছে যে নিচে কিছু টিস্যু আছে, হেলদি টিস্যু আছে। এখানে দেখা যাচ্ছে যে নিচে কিছু স্লাফ আছে, কিছু টেন্ডন আছে, তাই না এই ছবিটাতে? তো এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ফ্লোর, অর্থাৎ ফ্লোর ইজ কভার্ড বাই স্লাফ। ওই জায়গায় যদি যাই, ফ্লোর ইজ কভার্ড বাই গ্র্যানুলেশন টিস্যু। ওই এই জায়গায় যদি যাই, তাহলে ফ্লোর ইজ কভার্ড বাই সাম সেরাস discharge along with granulation tissue। কিন্তু যখন বেস বলবে, বেসটা তাহলে কি? আমি তো ফ্লোরটা দেখে বলে দিলাম এটা ফ্লোর, বেসটা তাহলে কি? বেস হচ্ছে সেই জিনিস যে জিনিস আপনি চোখে দেখছেন না কিন্তু আপনি ফিল করবেন। অর্থাৎ ফ্লোরটা যেই টিস্যুর উপরে বা যেই সাইটের উপরে আছে সেই সাইটটা হচ্ছে বেস। অর্থাৎ এই ফ্লোরটা যদি টেন্ডনের উপরে হয়, যদি মাসেলের উপরে হয়, বা যে জিনিসটা, এটা আপনি ফিল করতে হবে আপনাকে। ফ্লোরটা আপনি চোখে দেখতে পারবেন আর বেসটা আপনাকে ফিল করতে হবে। অর্থাৎ আপনাকে গ্লাভস পরতে হবে, গ্লাভস পরে ওই আলসারের বেসে ধরতে হবে, ফিল করতে হবে। কি ফিল করবেন আপনি? এখানে আপনার একটি প্রশ্ন মনে আসবে যে দেখতেই তো পাচ্ছি, আমি কি ফিল করব? ফিলের মধ্যে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে একটা বিষয় তো আসেই যে ভয়াবহ টেন্ডার একটা বিষয় বা পেইন থাকলে ওটা আপনি টাচই করতে পারবেন না, টাচ করতে গেলে রোগী চিৎকার দিয়ে উঠবে, না অনেক ব্যথা। সেটাকে আপনার, আমরা বলি যে পেশেন্টকে পেইন দিয়ে আমরা কোনো এক্সামিনেশন করব না, অতএব ওই জায়গায় এক্সামিনেশনের প্রশ্ন আসে না। কিন্তু যে জিনিসটা এরকম
ভয়াবহ এরকম দেখা যাচ্ছে, আপনি বেজে টাচ করতে পারছেন, তখন যেটা আপনি দেখবেন এর বেসটা কিরকম, বেসটা কি সফট, বেসটা কি হার্ড, বা কোনো কোনো জায়গায় দেখে ধরেই আপনার মনে হবে যে মনে হচ্ছে আপনি একদম একেবারে শক্ত কিছুর উপর হাত দিয়েছেন। কখনো কখনো এই বেসটা মুভ করবে, অর্থাৎ আলসার সহ টিস্যুটা মুভ করবে। আবার কখনো কখনো দেখা যাবে চাপ দেওয়ার পরে হাজার সরালেও সেটা মুভ করবে না। যখন মুভ করবে তখন আমরা বলবো মোবাইল, মানে বেজ হচ্ছে মোবাইল। আর যখন মুভ করবে না তখন আমরা বলবো বেজ হচ্ছে ফিক্সড। আর একইভাবে যখন আমরা বেজটা অনেক শক্ত পাবো, তখন মনে হবে, তখন বলা হয়ে থাকে যে ইনডিউরেটেড। সেটা আসলে ইউজুয়ালি পাওয়া যায় ম্যালিগনেন্ট আলসারের ক্ষেত্রে। তো এই প্রতিটা জিনিসই আপনি যত বেশি ওয়ার্ডে যাবেন দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ইনডিউরেটেড, কোনটা আসলে হার্ট, কোনটা মোবাইল। আর এরপরে যেটি লেখা আছে ডিসচার্জ, ডিসচার্জের গুরুত্বও অনেক বেশি। কিছু জায়গায় আপনি দেখবেন পাস, পাস মানেই ইনফেকশন, ইনফেকশন মানেই সেটা সেকেন্ডারি ইনফেকশন হতে পারে অথবা ইনফেক্টিভ আলসার। দ্বিতীয়ত হতে পারে কখনো কখনো আপনি ডিসচার্জ, যেমন প্রথম অংশটা দেখে মনে হচ্ছে প্রথম যে আলসার ওইটার গায়ে দেখে মনে হচ্ছে একটু হালকা গোল্ডেন গোল্ডেন একটু সেরাস, একটু ডিসচার্জ, সেটা আবার এই নিচেরটা দেখে মনে হচ্ছে যে একেবারে পানি পানি ডিসচার্জ। আবার কখনো কখনো মনে হবে যে পানি এবং রক্ত মিশ্রিত, আবার কখনো কখনো ডাইরেক্ট ব্লাডি, টাচ করলেই ব্লাড। তো এই প্রতিটারই আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, এবং প্রতিটাই আপনাকে কিন্তু বলতে হবে যে কোনটায় কি কি ধরনের ডিসচার্জ পাচ্ছেন। এরপরে যে জিনিসটা আপনাকে এক্সামিন করতে হবে সেটা কি লিম্ফ নোড। লিম্ফ নোডের গুরুত্ব এতখানি বেশি যে এটা কোনোভাবেই মিস করা যাবে না। কিন্তু আপনার কাছে মনে হতে পারে, প্রথম প্রথম ভুল হতে পারে যে আলসার দেখেছি লিম্ফ নোডের কথা ভুলে গিয়েছি। এটা আসলে অনভ্যাসের ব্যাপার। প্রথমেই আপনি যে কোনো জায়গায় সোয়েলিং বা লিম্ফ নোড দেখলে, আলসার দেখলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ওই আলসারটা এক্সামিন করার পরে আপনার প্রথম কাজই হচ্ছে ড্রেনিং লিম্ফ নোডে যে দেখতে হবে। ড্রেনিং লিম্ফ নোড কোথায়, যদি পা হয় সেক্ষেত্রে অবশ্যই পপ্লিটিয়াল এবং ইঙ্গুইনাল রিজন, যদি হাত হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এলবোতে এবং এক্সিলারি রিজনে দেখতে হবে। যদি আপনার ফেস অ্যান্ড হেড নেকে হয় অবশ্যই আপনাকে সার্ভাইকাল রিজনের লিম্ফ নোড দেখতে হবে। ঠিক আছে, এটার কোনো বিকল্প নেই। লিম্ফ নোডটা দেখে আপনি কি বুঝবেন সেটা বুঝতে হবে। লিম্ফ নোডটা হচ্ছে প্রথম প্রথম আপনার কাছে সবই মানে অ্যাবনর্মাল লাগতে পারে বা কিছুই আপনি বুঝতে নাও পারেন, তারপরেও যেটা লিম্ফ নোড মানে কি, যে কোনো জায়গায় মানে ড্রেনিং যে লিম্ফ নোড সেই জায়গায় আপনি একটা সোয়েলিং ধরেন পেলেন, সেই লিম্ফ নোডটা বলতে পারলেন যে হ্যাঁ আমার ইঙ্গুইনাল রিজনে এই পেশেন্টের আলসারের সাথে ইঙ্গুইনাল রিজনে আমি একটা লিম্ফ নোড পেয়েছি। সেই লিম্ফ নোডে আপনার কি দেখতে হবে, সেই লিম্ফ নোডে আপনাকে দেখতে হবে আপনি কি একটা লিম্ফ নোড পেয়েছেন নাকি দুটা না আরো বেশি। লিম্ফ নোডটা কিরকম ছিল, ধরা মাত্র পেশেন্ট কি ব্যথায় কুকড়ে উঠেছে না ব্যথা ট্যাথা কিছু বলেনি। লিম্ফ নোডটা যে আপনি পেয়েছেন সেটা কি অনেক বড় নাকি মাঝারি, মানে 1 সেন্টিমিটার না 2 সেন্টিমিটার, এভারেজে আপনার মনে করতে হবে। তৃতীয়ত বিষয় যেটা মনে করতে হবে সেটা হচ্ছে লিম্ফ নোড গুলো কি একসাথে লেগে আছে না আলাদা আলাদা। চতুর্থত যে বিষয় একটু আগেও বলছিলাম যে লিম্ফ নোডটা টাচ করলে কেমন পাওয়া যায়, সেটা কি সফট, সেটা কি ফার্ম, সেটা কি হার্ড। আমরা কিন্তু ক্লিনিক্যাল ক্লাসের প্রথমেই এই ফার্ম হার্ড এই টার্মগুলো বুঝেছি বা শিখেছি কিভাবে কিভাবে কোনটা হয়। তো এটাও মাথায় রাখতে হবে। তাহলে আপনি লিম্ফ নোডটাকে ডেসক্রাইব করতে পারবেন এমন ভাবে, দেয়ার ইজ এ লিম্ফ নোড which is 2 centimeter in diameter অথবা 1 into 2 centimeter in dimension, which is tender, which is firm in consistency, which is mobile or fixed with the underlying structure, which is discrete or mobile, discrete or matted। মানে এই কয়েকটা টার্ম আপনাকে বলতে হবে লিম্ফ নোড সম্পর্কে। তো আলসারের ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝে গেলাম, ক্যারেক্টারিস্টিক্স ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনও আমরা জেনে ফেললাম, আমরা আরো জানলাম
যে কিভাবে কোন আলসারকে ক্লাসিফাই করা যায়, এর বাইরেও আরেকটা ক্লাসিফিকেশন আছে আলসারের, সেটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে নন স্পেসিফিক আলসার, স্পেসিফিক আলসার, ম্যালিগন্যান্ট আলসার। এখন এই আলসার গুলো কিরকম, ওটা আমরা শিখেছিলাম ক্লিনিক্যালি একটা আলসার দেখে কিভাবে আমরা কি বুঝবো, আর এটা হচ্ছে কারণ হিসেবে আমরা কিভাবে কি বুঝবো। নন স্পেসিফিক আলসার বলতে কি বোঝায়, তাই না? নন স্পেসিফিক শব্দটার মানেই হচ্ছে নন স্পেসিফিক, অর্থাৎ স্পেসিফিক কোনো কারণ নেই। এই আলসারটা কেন হলো, কি হলো, এটা একেবারে স্পেসিফিক কোনো ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কোনোভাবে বোঝা যাবে না। এটা ইনফেকশনের জন্য হতে পারে, এটা বিভিন্ন ধরনের ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে। যেমন প্রথমে যে ছবিটা দেখাচ্ছি, ওই ছবিটা খুব কমনলি আমাদের মুখে হয়, যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে পড়লে অনেকেরই দেখা যায় মুখে একেবারে ঘা হয়ে খেতে পারছে না, ব্যথা। তো ওই আলসারগুলোকে অ্যাপথাস আলসার বলা হয়। এটা হচ্ছে সেই নন স্পেসিফিক আলসারের একটা এক্সাম্পল। এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটি আলসার দেখিয়েছি, এটা যারাই প্লাস্টিক সার্জারি ছাড়াও যারা বিভিন্ন সময়ে ডায়াবেটিক পেশেন্ট হ্যান্ডেল করেন, অথবা বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রেশার এরিয়ায় আলসারগুলো হয়, সেটা হচ্ছে এরকম। অর্থাৎ নন স্পেসিফিক আর্টারিয়াল ভেনাস নিউরোজেনিক ইনসাফিসিয়েন্সির জন্য অনেক ধরনের, অথবা ইনফেকশনের জন্য যে আলসারগুলো হয়, এই আলসারগুলোর স্পেসিফিক কোনো ক্যারেক্টারিস্টিক্স খুব বেশি থাকে না। তাহলে স্পেসিফিক আলসার কোনগুলো? খুব স্পেসিফিক আলসার আমাদের দেশে টিউবারকুলাস আলসার, সিফিলাইটিক আলসার এবং একটিনোমায়াটিক আলসার। আর আরো দু একটা ক্লাস উদাহরণ আছে। টিউবারকুলাস আলসারটা হচ্ছে আপনাকে মানে বুঝতে জানতেই হবে। ইউজুয়ালি টিউবারকুলাস বা একটিনোমায়াটিক আলসারে মাল্টিপল ডিসচার্জিং সাইনাস থাকে। প্রথম যে ছবিটা সেটা কিন্তু একদম আলসার ফর্ম হয়নি, হবে হবে করছে, তাই না? এই একদম দেখা যাচ্ছে যে এখানে হয়তো তার যে কোল্ড অ্যাবসেসের মতো হয়েছে, যেটা বাস্ট হয়ে আলটিমেটলি আলসার হবে। এখানে সাধারণত টিউবারকুলাস আলসারে যেমন এটা একটা মাল্টিপল ডিসচার্জিং সাইনাস থাকে, এছাড়াও দেখা যেতে পারে যে টিউবারকুলাস আলসারের ক্ষেত্রে ওখানে যে কালারটা থাকে সেটা একটু ডিফারেন্ট, সিফিলাইটিকের ক্ষেত্রে কালারটা ডিফারেন্ট, সারাউন্ডিং টিস্যুটাও একটু অন্যরকম থাকে, যেগুলো দেখে বোঝা যায়। আর সাইটের কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে টিউবারকুলাস আলসার সাধারণত বোঝে যায় সার্ভাইকাল রিজনে সাধারণত বেশি হয়, বা এক্সিলারি বা গ্রয়নে হতে পারে। সিফিলাইটিক আলসার সাধারণত হয় এক্সটার্নাল জেনিটালিয়াতে, এবং এক্সপোজারের একটা হিস্ট্রি সাধারণত থাকে। আর এর বাইরে একটিনোমায়াটিক আলসার ইউজুয়ালি হয় লেগে, এবং ওই ক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের স্পেসিফিক সালফার গ্র্যানুল লাইক ডিসচার্জ দেখা যায়, এবং ওখানে সারাউন্ডিং টিস্যুতে অনেক বেশি হাইপার পিগমেন্টেশন অর্থাৎ কালচে কালচে থাকে। তাহলে স্পেসিফিক আলসারের উদাহরণ যদি আপনি এই তিনটাও মনে রাখতে পারেন তাহলেও অনেক। এরপরে যেটা আসে ম্যালিগনেন্ট আলসার। ম্যালিগনেন্ট আলসার তিনটাকে কিন্তু আপনার আলাদা আলাদাভাবে বুঝতে জানতে হবে। এগুলো এমন জিনিস যে আপনাকে আমি একেবারে ছবি দেখেই বুঝিয়ে দিতে পারবো, এরকম একটা বিষয়। সারা জীবন আপনার মুখে একেবারে ঠোঁটের আগায় থাকবে যে কোনটা আসলে এসসিসি, কোনটা বিসিসি, কোনটা এমএম। এখন কারো কারো ক্ষেত্রে এই সময় আসলে এসসিসি, বিসিসি, এমএম এই শব্দগুলো অপরিচিত লাগতে পারে। আমি একটু ক্লিয়ার করে বলি, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসেল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা। এছাড়াও আরো ম্যালিগন্যান্ট আলসার আছে, কিন্তু এগুলোই সবচাইতে কমন। এবং দেখেন আপনি দুজনই কিন্তু বয়স্ক ভদ্রলোক, তাই না? আইডিয়ালি ক্লিনিক্যাল ছবিগুলো ইউজ করার সময় আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে পিকচারের ছবিগুলোর কালার মানে অ্যাটলিস্ট আইডেন্টিফিকেশন মার্কগুলো ঢেকে রাখতে হয়। চোখটা বন্ধ করে দেওয়া উচিত ছিল আমার, সরি। এখন আপনাকে আমি যেটা এসসিসি তে দেখেন, দেখি বোঝা যাচ্ছে মার্জিনটা, একটু আগে বলছিলাম এজ রেজড এন্ড ইভার্টেড। আলসারটা অনেক বেশি এরিয়া জুড়ে আছে এবং রেজড এন্ড ইভার্টেড এন্ড ব্লিডস অন টাচ, মানে লোকটা টাচ করে ব্লিডিংটা বন্ধ করার চেষ্টা করছে, খুবই এগ্রেসিভ। এসসিসি শরীরে বিভিন্ন অংশ হতে পারে, কিন্তু ফেসে খুবই কমন। এবং আমাদের দেশে যেহেতু আমরা
আমাদের মুরব্বীরা খুব বেশি পান সুপারি জর্দা খায়, সেই কারণে মুখের ভেতরে এই আলসারটা খুব বেশি হয় এবং খুবই ভয়াবহ অবস্থা হয়। বিসিসি বা যার আরেক নাম রডেন্ট আলসার, সেটা তার থেকে অপেক্ষাকৃত ভদ্র। ভদ্র এই সেন্সে, দেখেন দেখে মনে হবে আর এমন কি, এটা এমন কিছু না, অর্থাৎ খুব ছোট্ট একটা জায়গা জুড়ে আছে, দিনের পর দিন সে ওখানে থাকবে, দিনের পর দিন সেখানে সে একটু একটু করে ভেতরে যেতে থাকবে। কিন্তু এই রডেন্ট বা এই বিনাইনের মতো দেখতে মনে হলেও দীর্ঘদিন থাকলে সে আশেপাশের সব টিস্যু ডিস্ট্রাকশন করতে থাকে। এবং এমনও রোগী আমরা পাই যে এটা বড় হতে, যেহেতু তাকে কোনো সমস্যা করে না, সে ডাক্তারের কাছে আসে না, আমাদের কাছে আসে না, সেই আলসার বড় হয়ে হয়ে চোখকে দৃষ্টিহীন করে ফেলেছে, নাকের ভেতরে চলে গেছে, মুখের ভেতরে চলে গেছে এবং ইভেন ব্রেন পর্যন্ত চলে গিয়েছে। তবে বিসিসির ক্ষেত্রে যেটা হলো যে বিসিসি ক্রাইটেরিয়া, এটা স্লো গ্রোয়িং, স্লো ইন্ডোলেন্ট আলসার, কখনো পিগমেন্টেড হয়, এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি পিগমেন্টেড। এছাড়াও আরেকটা খুব চমৎকার ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেল থেকে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এই ইয়ারলো, এটার উপর, এই লাইনটার উপরে যে আলসারগুলো হয় সেগুলো সাধারণত বিসিসি হয়ে থাকে, খুব কমনলি এখানে হয়। এবং এসসিসির থেকে বিসিসির বয়স সীমা আরেকটু মানে 60 to 80 ইয়ার্সের দিকে সাধারণত বিসিসি হয়, 50 to 60 বা 70 ইয়ার্সের দিকে এসসিসি হয়। কিন্তু এমন কোনো না যে এটা স্পেসিফিক এরকমই থাকে। আর পাশে যে ছবিটা দেখেছি এটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। ম্যালিগন্যান্ট মেলানোমার ছবিটা হচ্ছে এই যে এরকম পিগমেন্টেড থাকে, নোডিউলার হতে পারে, অ্যামেলানোটিকও হতে পারে, অর্থাৎ কালার চেঞ্জ নাও থাকতে পারে। ম্যালিগন্যান্ট মেলানোমারও 4 ধরনের ক্লাসিফিকেশন আছে, কিন্তু এই সময় এটার দরকার পড়ে না জানার অত বেশি। তবে ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে যেটা হয়, এই দুটোর থেকে ম্যালিগন্যান্ট মেলানোমা আরো ভয়াবহ। এটা দেখতে খুব বেশি ভয়াবহ মনে না হলেও সেটা অনেক বেশি ভয়াবহ। এবং এই 3টা পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু কোনো দিন আপনি পেশেন্টের লিম্ফ নোড এক্সামিন করতে ভুলবেন না, কারণ এই বিসিসির ক্ষেত্রে না হলেও এসসিসি এবং ম্যালিগন্যান্ট মেলানোমার ক্ষেত্রে লিম্ফ নোড ডিসেকশন করা খুবই প্রয়োজন হয়। এটা ট্রিটমেন্ট পারপাসে, পেশেন্টের প্রগনোসিস পারপাসেও, এবং বিভিন্ন কারণে এই লিম্ফ নোডের অবস্থা জানা খুবই প্রয়োজন হয়। তো আমরা ম্যালিগন্যান্ট আলসারের মধ্যে আমরা 3টা ছবি চোখের মধ্যে ঢুকিয়ে নিলেই কিন্তু আমাদের মাথায় ঢুকে যাবে এটা এসসিসি, এটা বিসিসি, এটা ম্যালিগন্যান্ট মেলানোমা। আশা করি আলসার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না, যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমি চেষ্টা করব ভবিষ্যতে যদি সুযোগ হয় একটা ক্লিনিক্যাল ক্লাস নেয়ার। আজকের জন্য এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।